আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অধ্যাপক জাফর ইকবালের হস্তক্ষেপে অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে আন্দোলন চলবে। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে যুক্তরাষ্ট্রে 8টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল বিএনপি জামাত, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও অর্থায়ন সংকটে ব্যবসায়িক ব্যয় বাড়ছে, সিপিডির প্রতিবেদন। ফেব্রুয়ারিতে দেশে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে, আভাস বিশেষজ্ঞদের। এবং মগবাজারে কিশোর নিহতের ঘটনায় ঘাতক 2 বাস চালক গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে 18 বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ডের খবর। এবার বিস্তারিত। অবশেষে অনশন ভাঙলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ভোরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের অনুরোধে 163 ঘণ্টার অনশন ভাঙতে রাজি হন বিক্ষুব্ধরা। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, আর জানাচ্ছেন জাহিদুল আলম। পানি পান করিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙালেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। মঙ্গলবার রাতে সড়ক পথে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক এবং তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পৌঁছে অনশনকারীদের অভিযোগ শোনার পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন তারা। পরে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের আশ্বাসে 8 দিনের টানা অনশন কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রেংথটা ছিল যে আমাদের এমন কোনো সংগঠন নাই যেটা নাকি এই বিশ্ববিদ্যালয়ে ছিল না। ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি, আর যাই হোক, উনি একাডেমিক্স বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না। তবে বিক্ষুব্ধরা জানান, অনশন কর্মসূচি থেকে সরে আসলেও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলনটা তো আসলে ভিসির পদত্যাগের আগ পর্যন্ত চলার কথা আমরা আগে থেকে ঘোষণা করেছি। আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি, কিন্তু এছাড়া আমাদের আন্দোলন কার্যক্রম চলবে। এর আগে 13 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলে অসদাচরণের অভিযোগে প্রাধ্যক্ষ জাফরিন লিজার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রীরা। 3 দিন পর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এরপর 19 জানুয়ারি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে যুক্তরাষ্ট্রে 8টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল বিএনপি জামাত। সংসদে এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন জানান, দেশের ভাবমূর্তি রক্ষায় সরকারও পিআর ফার্ম নিয়োগ দেয়। র্যাবের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক সংলাপ শুরু হচ্ছে বলেও জানান তিনি। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। লবিস্ট নিয়োগ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বৈধ প্রক্রিয়া। বেশ কয়েকদিন ধরে বিদেশের লবিস্ট নিয়োগ নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দেয়। সংসদে এ বিষয়ে সরকারের স্পষ্ট বিবৃতির আহ্বান জানানো হয়। এর জবাব দিতে 300 বিধিতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। যে জামাত বিএনপি দল সর্বমোট 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন। 2014 সালে তারা একটি ফার্মকে নিয়োগ করেছে, এটা জামাত। উদ্দেশ্য ছিল তখন যে আমাদের আইসিটির বিচার দিন ছিল, সেই বিচারটা বন্ধ করার জন্য। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ওয়েবসাইটের বরাত দিয়ে নানা সময়ে বিএনপি জামাতের লবিস্ট নিয়োগ ও এর পেছনে ব্যয় করা অর্থের পরিমাণ উল্লেখ করেন তিনি। বিএনপি 3টি প্রতিষ্ঠানকে তারা নিয়োগ দিয়েছেন, সেইখানে প্রতি মাসে $1,20,000। সেইখানে আরেকটিকে $10,50,000 এই বিভিন্ন সময় দিবেন বলে তারা সেই জন্য নিয়েছেন। আমেরিকানরা বলেছে, তোমরা যে সাহায্য সহায়তা করো
এইগুলো তোমরা বন্ধ করে দাও। ইউএনের সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন যে এই পার্লামেন্ট, এই মহান পার্লামেন্টকে আপনার ইল্লিগাল ডিক্লেয়ার করার জন্যে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লবিস্ট নিয়োগে যুক্তরাষ্ট্রে বৈধতা থাকলেও এর মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার চালানো দুঃখজনক। এ সময় সরকারের পিয়ার ফার্ম নিয়োগের বিষয়টিও সংসদে অবহিত করেন তিনি। আমরা যে প্রতিষ্ঠান নিয়োগ করেছি না, এইটা লবি ফার্ম, কিন্তু তাদের দায় দায়িত্ব ছিল অপপ্রচার যেগুলো হয়, মিথ্যা তথ্যগুলো যেগুলো প্রকাশ হয়, সেইগুলো পাবলিকরে জানান দেওয়ার জন্যে ফ্যাক্টগুলো, সত্যি কথাগুলো তারা বলবে। এছাড়া র্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সংস্থাটির সদস্যদের না নিতে 12টি মানবাধিকার সংগঠনের চিঠি দেওয়ার বিষয় নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকানদের সাথে মিটিংয়ের আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা যখন তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারবো, আমার বিশ্বাস যে র্যাবের মতো একটি অত্যন্ত ভালো প্রতিষ্ঠানকে তারা নিশ্চয়ই এর উপর থেকে স্যাংশন তারা, আমার বিশ্বাস যে উদ্যোগ করবেন। মন্ত্রী বলেন, কেবল লবিস্ট নিয়োগই নয়, নানামুখী তৎপরতায় সরকারকে প্রশ্নবিদ্ধ করার কাজ অব্যাহত রেখেছে বিএনপি, জামাত ও তাদের সমর্থিত বিভিন্ন সংগঠন। তারা দুঃখিত হবেন, তারা লজ্জা পাবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবং সুখের বিষয়, আগামী মাসে দেশে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিস্থাপন করে দ্রুত গতিতে ওমিক্রন ছড়িয়ে পড়ায় এমন শঙ্কা তাদের। ওমিক্রন রূপ বদলে নতুন কোনো ধরন তৈরি করে আরও আগ্রাসী হয়ে উঠবে বলেও সতর্ক করেছেন তারা। এ দফায় টিকা না পাওয়া ও 12 বছরের কম বয়সী শিশুরা জটিল সমস্যায় পড়তে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন, সংক্রমণ ঠেকাতে মেনে চলুন বিধিনিষেধ। জনস্বাস্থ্যবিদদের এসব পরামর্শ মানছে না মানুষ। ফলাফল 2 সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার 7 থেকে বেড়ে 33% ছুঁই ছুঁই। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাচ্ছে না, এতে অকল্পনীয় হারে ছড়াচ্ছে ওমিক্রন। বাংলাদেশেও আগামী 2 থেকে 3 সপ্তাহ সংক্রমণ আরও বাড়ার অনেক বেশি ঝুঁকি আছে। মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অনেক বেশি সংক্রমণ দেখতে হতে পারে যদি আমরা আরও কিছু যে বিধিনিষেধগুলো কার্যকরভাবে প্রয়োগ না করি। যে কোনো মুহূর্তে আমাদের হাসপাতালের উপর চাপটা মানে এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যেটা নাকি হাসপাতালের সেবা দেওয়াটা বা সামাল দিতে কষ্ট হতে পারে। অনেকেই বলছেন যেটা তৃতীয় ঢেউ, ঢেউটা অবশ্যই উঠেছে, এটা ঢেউয়ের আমি মনে করি তৃতীয় সপ্তাহ চলছে, আরো সেটা চলতে থাকবে কমপক্ষে 2 সপ্তাহ। বাংলাদেশ সহ যে সমস্ত দেশে টিকা দেওয়ার হারটা নিম্ন, সেখানে কিন্তু গুরুতর একটা আশঙ্কা আছে ভাইরাসটি আবারও পরিবর্তিত হয়ে ওমিক্রনের চাইতেও আরো মারাত্মক সে বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়। প্রাপ্তবয়স্করা টিকা পাওয়ায় তাদের চাইতে এবার শিশুদের নিয়ে বেশি উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া মাত্রই 5 থেকে 11 বছর বয়সীদের দ্রুত টিকার আওতায় আনার প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত প্রতিষ্ঠানে খুব ভিড় হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া, এবং তারপরে দেখি আমরা যে আমাদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো সর্বশেষ হচ্ছে সর্বাত্মক বিধিনিষেধ, যাকে লকডাউন বলা হচ্ছে। অমিক্রনের তীব্রতা যদিও বড়দের মধ্যে কম, শিশুদের মধ্যে কম না, কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে WHO হয়তো বা 12 বছরের নিচে 5 বছর পর্যন্ত 12 বছরের এই শিশুদের টিকার ব্যাপারে একটা মতামত দিতে পারে। লকডাউন দিলে কিছু যে কাজ হবে না তা না, কিছু হবে, কিন্তু আবারও সেই জীবিকা এবং অর্থনীতির উপরে যে চাপ পড়ে এর ব্যালেন্সটাকে দেখতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে অবহেলা না করে সর্বত্র নাক মুখ ঢেকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও তাগিদ দেন জনস্বাস্থ্যবিদরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানছে না অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এখনও নির্দেশনা না পাওয়ার অজুহাত দিচ্ছে কেউ কেউ। এদিকে নগরীতে অবৈধভাবে গড়ে ওঠা হকার মার্কেটগুলোতে পুরোপুরি উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মনির হোসেন তপুর রিপোর্ট। গুলিস্তানের জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক অফিসের বুধবার সকালের দৃশ্য এটি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা দেওয়ার আগে যেভাবে অফিসের কার্যক্রম চলত, ঠিক এখন একইভাবে চলছে। কর্মস্থলে অর্ধেক জনবল থাকার নির্দেশনা এখনও আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে বিমা কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা ইদ্রা জানিয়েছে ইমেলের মাধ্যমে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে যারা কর্মরত আছেন তাদের মতো কিছু লোক আক্রান্ত, তারা হাসপাতালে আছেন, অসুস্থ আছেন, তো এই অর্ধেক জনবল নিয়ে কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইদ্রার কাছে সার্কুলার যাবে, সার্কুলারটা ইদ্রা আবার আমাদের কাছে পাঠাবে। সেই সার্কুলারটা আমাদের হেড অফিস থেকে এখন এসে পৌঁছে নেয় যে কত পার্সেন্ট জনবল নিয়ে অফিস করতে হবে, সেই সার্কুলারটা আমাদের কাছে এখনও এসে পৌঁছে নেয়, যার প্রেক্ষিতে আমরা এখনও রোস্টার ডিউটি করতে পারিনি। এই অফিসের পাশেই ডন ভবনে ঢাকা জেলা সঞ্চয় অফিস। জনবল 4 জন হলেও কাজ করছেন 3 জন। এই পরিস্থিতিতে 2 জন নিয়ে নিত্যদিনের কার্যক্রম চালাতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন যদি 4 জনের মধ্যে ধরেন 2 জনকে আমরা ছুটিতে দিয়ে দিই, তাহলে তো সেবা আদান কার্যক্রম ব্যাহত হবে। এর জন্য আমরা 4 জন না দিয়ে একজন করে দিচ্ছি আর কি। এদিকে হল মার্কেটের এই মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। মাস্ক পরছে না বেশিরভাগ মানুষ। আমরা যে গুলিস্তান ফুটপাতে ব্যবসা করি, মাস্ক আমগুলো লাগে না, তাদেরকে দিতে হইতে হইতে মানে এখন আর ভয়টা নাই। মাস্ক আনছি তো ভাই, মাস্ক মানে খুলে রাখছি, দম আটকে আসে। ফুটপাত সরু হয়ে যাওয়ায় পথচারীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই নির্দেশনা মানা হলেও উপেক্ষিত হচ্ছে এই নির্দেশনা রাজধানীর আনাচের কানাচে গড়ে ওঠা এরকম দোকানপাটগুলোতে। ক্রেতা বিক্রেতা উভয়ই মানছেন না স্বাস্থ্যবিধি। প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মগবাজারে প্রতিযোগিতামূলক বাস চালানোর সময় এক কিশোরের মৃত্যুর ঘটনায় ঘাতক 2 বাসের চালক মনির ও ইমরানকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নগরীর পল্টন এবং মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। তিনি আরও বলেন, গত 20 জানুয়ারি সদরঘাট থেকে গাজীপুরগামী আজমেরি গ্লোরি পরিবহনের 2টি বাস মগবাজারে আসার পর যাত্রী নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে থাকে। এ সময় 2 গাড়ির মাঝে এক কিশোর হকার চাপা পড়েন। ঘটনাস্থলে নিহত হন ওই কিশোর। ওই ঘটনায় বাস মালিকের অবহেলা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসামস জগলুল হোসেন এই অভিযোগ গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের রোল মডেল হিসেবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ATN বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঙ্গলবার এফডিসিতে ATN বাংলার উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উন্নয়নের স্বীকৃতি হিসেবে ATN বাংলার এই সম্মাননা দেশের উন্নয়ন কাজে উৎসাহ ও গতি আরও বাড়াবে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শারমিন রিহা রিপোর্ট। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদানের জন্য 22 জন বিশিষ্ট ব্যক্তিকে ATN বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এরপর একে একে মুক্তিযুদ্ধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ও ATN বাংলার চেয়ারম্যান। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুত্তাদির চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, শিক্ষায় শিক্ষাবিদ ও নর্দান গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ,
খেলাধুলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, অর্থনীতিতে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, গ্রামীণ যোগাযোগ উন্নয়নে প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং দেশের যোগাযোগ খাতে উন্নয়নে অবদান রাখায় বিশেষ সম্মাননা পান জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া সংস্কৃতি ও মিডিয়ায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার আছে বলেই দেশ শান্তি, সমৃদ্ধি এবং মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ঘাটতি দূর করে খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। আমরা মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের উন্নয়ন সহযোগিতায় আমরা দেশকে ইনশাআল্লাহ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো। এটিএন বাংলাকে ধন্যবাদ আজকে উন্নয়ন বাংলাদেশ অ্যাওয়ার্ড এটি প্রবর্তন করার জন্য এবং গুণীজনদেরকে অ্যাওয়ার্ড প্রদান করার জন্য। অনুষ্ঠানের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে, যা বর্তমান সরকারের সফলতারই ফসল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় এইভাবে যদি এই ধারা বজায় থাকে আগামী 5 বছরে আমরা বাংলাদেশের চেহারা একদম পাল্টে যাবে। আপনারা দেখবেন আমাদের দেশ এই অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য জায়গার থেকে কোনো অংশে কমে থাকবে না। আমি এই অন্যান্য বাংলাদেশের প্রোগ্রামটি আরো ভালো করার জন্য, আরো উন্নততর করার জন্য তাদেরকে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যেসব উন্নয়ন হচ্ছে সেটি দেশবাসীকে আপনারা দেখান, দেশবাসী বুঝুক যে বর্তমান সরকারের নেতৃত্বে কিভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অর্জনের স্বীকৃতি স্বরূপ আজকে এটিএন বাংলা আমাদেরকে এই মন্ত্রণালয়কে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে। এটা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। Japan will continue to stand by people and the government of Bangladesh in their development journey. Thank you so much. অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট প্রকল্প কর্মকর্তা মানসুরুল হক। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় শেষ হয় অনুষ্ঠান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং আর্থিক সংকটের কারণে 2021 সালে ব্যবসায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যবসা করতে গিয়ে গত বছর 68% দুর্নীতি ও 55% আর্থিক সংকটে পড়তে হয়েছে উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যবসায় পরিবেশ উদ্যোক্তা জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় সিপিডি। তাদের মতে আইসিটি এবং দক্ষ মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে ব্যবসায়ে ওই সব সমস্যার সমাধান করা সম্ভব। শারফুল আলমের রিপোর্ট। করোনা শুরুর পর উৎপাদন কমতে থাকে সব ধরনের শিল্প কলকারখানায়। দুর্যোগেও বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদন অব্যাহত রাখে। এ সময় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারীর কারণে অনেক ছোট ও মাঝারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 2021 সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 73টি ব্যবসা প্রতিষ্ঠানের উপর জরিপের তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, ব্যবসায় অবকাঠামো, নিরাপত্তা, নতুন বিনিয়োগ সহ 10টি খাতে দুর্নীতি ও হয়রানি বেড়েছে। দুর্নীতি এবং অদক্ষ প্রশাসন প্রায় লেগে গেছে, কাছাকাছি রয়েছে। দুটোরই মাত্রা বেশি, একটা 68% বলছে আর একটা 67% বলছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অর্থায়নের সীমাবদ্ধতাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। বাংলাদেশে ব্যবসায়ে এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর কাঠামো, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন। বৈষম্যমূলক অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে বলেও মনে করে সিপিডি। তবে আশার কথা, ব্যবসায় পরিচালনায় সরকারি নীতিতে পরিবর্তন আসছে। প্রযুক্তি যার হাতে সেই ক্ষমতাবান অর্থনৈতিকভাবে, সেটা আমরা বাংলাদেশে দেখি, পৃথিবীতেও দেখি, সারা বিশ্বে। এমনকি কোভিডের সময় কোন কোন প্রতিষ্ঠানগুলি এত সমস্যার মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছে, সেগুলি যাতে প্রযুক্তি নির্ভর যে প্রতিষ্ঠানগুলি। সুতরাং এই প্রযুক্তির যে অপার সুযোগ এসেছে সেটাকে আমরা ব্যবহার যাতে করতে পারি। বাজার কাঠামো সংস্কার করে সময়োপযোগী ব্যবসায় নীতি সম্প্রসারণের পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে। ব্যবসায় হয়রানি কমাতে সব ক্ষেত্রেই প্রযুক্তি সহায়তা বাড়ানোরও তাগিদ দেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও সূচকের উত্থানে লেনদেন চলছে। শুরু থেকে ডিএসইর 3টি সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ থেকে শুরু হয়েছে। 10 টাকা মূল্যের শেয়ারটি ডিএসইতে 11 টাকায় লেনদেন শুরু হয়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যশোর, কিন্তু গাছি সংকট এবং ন্যায্য মূল্যের অভাবে হারিয়ে যেতে বসেছে খেজুরের গুড়ের এই ঐতিহ্য। তবে কৃষি বিভাগ বলছে খেজুর গাছ কাটা এবং রস নামানো কঠিন ও ব্যয় সাপেক্ষ হলেও কৃষকদের রস আরোহণে উদ্বুদ্ধ করতে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে। জেলার সব উপজেলায় কম বেশি খেজুর গাছ দেখা গেলেও সবচেয়ে বেশি গাছ রয়েছে যশোর সদর ও বাঘারপাড়ায়। এবার আন্তর্জাতিক সংবাদ। ওমিক্রন রোধে নতুন টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ফাইজার। একই কার্যক্রম শুরুর পরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে আরেক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। এবছর 400 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফাইজার। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দেশে নতুন শিল্প কারখানা গড়ার ব্যাপারে সরকারের ব্যাপক প্রচারণা থাকলেও শিল্প উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়ার ব্যাপারে নেই কার্যকর কোনো উদ্যোগ। ফলে নতুন শিল্প কারখানা গড়ে উঠছে না রংপুর অঞ্চলে। রংপুরে একটি নতুন বেসিক শিল্প নগরী গড়ার উদ্যোগ বাক্সবন্দী হয়ে আছে প্রায় 30 বছর ধরে। এবার পার্টেক্স খেলার খবর। টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর সিদ্ধান্ত নিয়ে অস্বস্তি প্রকাশ করেন 35 বছরের এই টেনিস তারকা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রচারকারী চ্যানেলকে সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী বলেন, তার মনে হচ্ছে সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছেন, এজন্য আক্ষেপ হচ্ছে এখন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অধ্যাপক জাফর ইকবালের হস্তক্ষেপে অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে আন্দোলন চলবে। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে যুক্তরাষ্ট্রে 8টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিল বিএনপি জামাত, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও অর্থায়ন সংকটে ব্যবসায় ব্যয় বাড়ছে, সিপিডির প্রতিবেদন। ফেব্রুয়ারিতে দেশে করোনার 3য় ঢেউ আঘাত হানতে পারে, আভাস বিশেষজ্ঞদের। এবং মগবাজারে কিশোর নিহতের ঘটনায় ঘাতক 2 বাস চালক গ্রেফতার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।